প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, বাদ পড়ছেন মীর জাফর নেতারা, আওয়ামী লীগের পুনর্গঠনে চরম আতঙ্কে ইউরোপ আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঘুরে গেছে বাংলাদেশের খেলা। আওয়ামী লীগের পক্ষে গণহত্যার দায়ে জামায়াতকে ফাঁসাচ্ছে মার্কিন কংগ্রেস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত, ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদির হত্যাকারীকে গোপন রহস্য ফাঁস করতে চলেছেন ভারতীয় গোয়েন্দারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, চর্চায় ঢাকা দিল্লি সম্পর্ক, বন্ধুত্ব নাকি দর কষাকষি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মীর জাফর শুধু ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা যে কোনো দেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রতীয়মান হয়। বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার পিছনে দলের বেশ কয়েকজন মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, আমেরিকা বা ডিপ স্টেটের একার পক্ষে জনতার রায় জিতে আসা একটি দলকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হতো না, যদি না দলের সেই সব মীর জাফরদের সাহায্য পাওয়া যেত। বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই মীর জাফরেরা যাতে বাগড়া দিতে না পারে, তার জন্য এখন থেকেই শীর্ষ নেতৃত্ব দলে বিরাট রকমের রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শীর্ষ নেতৃত্ব এইসব মীর জাফর বা বিষ-ফোঁড়া নেতাদের একটি তালিকা তৈরি করছে। দলের কাছে এরা আসলে বোঝা হয়ে উঠেছে। কিছুদিন আগে শেখ হাসিনা দিল্লি থেকে একটি অডিও বার্তায় বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, চোখ ধাঁধানো ফলও তাদের করতে হবে। কিন্তু দলে বিষ-ফোঁড়া বা মীর জাফরেরা থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেটা হাসিনা যেমন বুঝতে পেরেছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের যেসব নেতারা বাংলাদেশে ফিরে গিয়েছেন, তারা আওয়ামী লীগ সুপ্রিমোর নির্দেশ মেনে বিভিন্ন জায়গায় সভা করছেন, মিছিল করছেন। ৫ অগাস্টের পর থেকে যারা বিদেশ চলে যান, ইউরোপ, কানাডা বা লন্ডন, যাদের পাকাপোক্ত বাসস্থানের ঠিকানা হয়ে উঠেছিল, দলের আসন্ন রদবদলে সেই সব নেতাদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ যাবেন সেই সব নেতারা যাদের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, ৩টি স্তরে তারা রদবদল করবে। এই রদবদলে জেলা ও মহানগর থেকে বহু নেতার উত্থান ঘটবে। প্রথম স্তর, যেসব নেতা দেশের বাইরে রয়েছেন তাদের দেশে ফেরানো, তবে ফিরতে বলা হয়েছে তাদের যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। দ্বিতীয় স্তরটি হল দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা। তৃতীয় স্তরটি হল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে লড়াই করা। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, পূর্বতন ইউনূস সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও কিন্তু দলের বহু নেতা সরকারের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছে। আর তাদের দমিয়ে রাখতে ইউনূস সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। সাজানো আদালতে তাদের বিচার হয়েছে, বিচারে তাদের জেলে পাঠানো হয়েছে। দিল্লি থেকে দেওয়া অডিও বার্তায় হাসিনার স্পষ্ট নির্দেশ, এই সব নেতাদের জামিনের ব্যবস্থা করতে হবে, তাদের হয়ে আদালতে লড়াই করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রচার শুরু হলে জেলা স্তরে থাকা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে। আর আওয়ামী লীগের এই জেগে ওঠায় বড় ধরনের আতঙ্কে রয়েছে ইউরোপ, আমেরিকা। দেশটার নাম আমেরিকা। নিজেদের স্বার্থ ছাড়া আর তারা কিছু ভাবতে চায় না। তার জন্য একটি দেশে যদি পালাবদলের প্রয়োজন হয়, তাহলে তারা পালাবদল ঘটায়। নিজের পছন্দের লোককে ক্ষমতায় আসীন করে, তার থেকে পাওনাগণ্ডা বুঝে নেওয়ার চেষ্টা করে। যখন দেখে সেই দেশের থেকে তাদের আর পাওয়ার কিছু নেই, তখন তারা আবার তাদের রূপের বদল ঘটায়। হাতের কাছেই রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় তারা চেয়েছিল আধিপত্য বিস্তার করতে। তাদের সেই চেষ্টা আজকে নতুন নয়। মুক্তিযুদ্ধের সময় এই আমেরিকা ছিল পাকিস্তানের হারমাদ বাহিনীর পক্ষে। তারা তাদের অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে। ওয়াশিংটন স্বাধীন বাংলাদেশ দেখতে যায়নি, তারা চেয়েছিল অখণ্ড পাকিস্তান।
আমেরিকার এই ফন্দির টের পেয়ে গিয়েছিলেন শেখ মুজিব। তাই শক্তিধর আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করতে মাঠে নেমেছিলেন। এখন তারা আবার তাদের রূপের বদল ঘটিয়েছে। এই প্রসঙ্গে হাসিনার একটি সাক্ষাৎকার বা বিবৃতির উল্লেখ করতে হয়। হাসিনা তখন ক্ষমতা থেকে সরে গিয়ে দিল্লির আশ্রয়। একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, তিনি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না, কিন্তু কোনোভাবেই দেশের স্বাধীনতা আমেরিকার কাছে বিক্রি করবেন না। তার জন্য যদি তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়, তিনি চলে যাবেন। নতুন করে আমেরিকার প্রসঙ্গ উত্থাপন করার কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত নৃশংসতাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উপস্থাপন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। প্রস্তাবে কি বলা হয়েছে? প্রস্তাব পেশ করে গ্রেগ ল্যান্সম্যান বলেন, পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের অভিযান রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল। প্রস্তাবে বলা হয়েছে ১৯৭১ সালের ২৮ মার্চ ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড নির্বাচিত গণহত্যা শিরোনামে ওয়াশিংটনে একটি টেলিগ্রাম পাঠান, যাতে তিনি লিখেছিলেন, এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর মদদে অবাঙালি মুসলিমরা পরিকল্পিতভাবে গরিব মানুষের এলাকায় হামলা চালাচ্ছে এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছে। পরবর্তীতে ১৯৭১ সালে ৬ এপ্রিল, যা পরে ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি লাভ করে, আর্চার ব্লাড এবং ঢাকায় অবস্থিত মার্কিন কনসালিউটেটের ২০ জন কর্মকর্তা মার্কিন সরকারের নীরবতার প্রতিবাদ জানান। তারা যুক্তি দেন যে এই সংঘাতকে শুধুমাত্র একটি আভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করা অনুচিত, কারণ এর সঙ্গে গণহত্যার মতো গুরুতর অপরাধ জড়িত। তৎকালীন কূটনীতিক বলেছিলেন, আমরা হস্তক্ষেপ না করার নৈতিক সিদ্ধান্তও নিয়েছি, কারণ তা একটি সার্বভৌম রাষ্ট্রের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। অনেকটাই দেরি হয়েছে, আর দেরি করা উচিত হবে না। দিল্লিতে থাকাকালীন তিনি দলের নেতাকর্মীদের হাত ধরার আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন মাঠে নামার কথা। একটা পক্ষ দলটি জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলার চক্রান্ত করছেন। তাদের সেই চক্রান্ত ব্যর্থ করতে বদ্ধপরিকর বঙ্গবন্ধু কন্যা। এতদি দেশের বাইরে থেকে লড়াই করেছেন, লড়াই নিজের সঙ্গে নিজের, লড়াই প্রতিবন্ধকতার বিরুদ্ধে। এবার লড়াই দেশে ফিরে। আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা। তার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন পবিত্র ঈদে। ঈদের দিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশবাসী তথা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি আক্ষেপ করেছেন উৎসবের দিনে দেশে থাকতে না পারায়। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের, অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ করার। হাসিনার কথায় গোটা বাংলাদেশ এখন কারাগার, সেই জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন। তিনি আরও বলেছেন, স্বদেশ থেকে দূরে থেকেও আজকের পবিত্র ঈদের দিনে প্রত্যাশা করি দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, দেশের প্রতিটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ঈদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমার দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে, পরাজিত না হয় দেশ বিদেশের ষড়যন্ত্রের কাছে। এর আগে তিনি ৩টি তারিখের কথা উল্লেখ করেছিলেন, ৭, ১৭ এবং ২৬ মার্চ। ৩টি দিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণেই তিনি উচ্চারণ করেছিলেন তার ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৭ মার্চ হল শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকার ধানমন্ডি 32-তে মুজিবুর রহমানের বাড়ি, যেটি জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। লক্ষ্য করলে দেখা যাবে ৩টি দিনের মধ্যে ৭ এবং ১৭ তারিখ অতিক্রান্ত হয়েছে, রয়েছে ২৬ মার্চ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বারে বারে দেশে ফেরার বার্তা দিয়ে দিল্লিতে তার থেকে যাওয়া দলের তৃণমূল স্তরের নেতাদের মনে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। তাদের মনোবল তলানিতে চলে যাবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনেও যদি লিগাররা লড়াই করতে না পারে, তাহলে দল জাতীয় রাজনীতি থেকে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আর দেরি করা যাবে না।
দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে আগামী ২৬ মার্চ সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে রওনা হবেন। দুপুর নাগাদ তিনি অবতরণ করবেন ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে। তার অবতরণ করবেন স্বাধীনতা দিবসের দিন হাসিনার প্রত্যাবর্তন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাদের অক্সিজেন দেবে। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ওসমান হাদির ২ হত্যাকারী ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন যে ভারতে ধরা পড়েছে সেটা আমাদের কাছে নতুন নয়। নতুনত্ব অন্য জায়গায়। এই দুইকে কিন্তু সাউথ ব্লক এখনও দিল্লির হাতে তুলে দেয়নি, এমনকি কনসোলার অ্যাক্সেস পর্যন্ত নয়। রহস্য এখানেই। যেদিন এই প্রতিবেদন লেখা হচ্ছে ঠিক তার দুদিন আগে ইনকিলাব মঞ্চ থেকে ৬ দফা দাবি পেশ করা হয়েছে। রাজনৈতিক মহল বলছে তাদের প্রতিটি দাবির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তারা বিএনপি সরকারকে আল্টিমেটাম দিয়েছে। দলের তরফে বলা হয়েছে বাংলাদেশ সরকার এই ইস্যুতে আশ্চর্য রকম নীরব, একই সঙ্গে তারা নিষ্ক্রিয়। ইনকিলাব মঞ্চের তরফে করা দাবিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ড শেষে আসামিদের আবারও ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ না করায় তারা বিস্মিত। এই প্রতিবেদন সেই রহস্যের জোট উন্মোচন করবে। সাউথ ব্লক ঢাকার হাতে এই ২ অভিযুক্তকে তুলে না দেওয়ার কারণ, তারা এদের জেরা করে জানার চেষ্টা করবে হাদিকে খুন করার পেছনে কার মাথা বা কোন দল কাজ করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পূর্বতন তদারকি সরকারের তরফ থেকে বলা হচ্ছিল হাদিকে মারতে দিল্লি থেকে ভাড়াটে গুন্ডা পাঠানো হয়েছে। তদারকি সরকার আসলে তাদের কাঁধ থেকে সব দায় ঝেড়ে ফেলে ভারতের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের এই ভোকাল টনিক টাটকা ছিল মাসুদ আর আলমগীর ধরা না পড়া পর্যন্ত। এই দুইকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেফতার করার পর তাদের গলা চুপসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ফয়সালকে ঘিরে ধরেছে সাংবাদিকেরা। সেখানে সে স্পষ্ট জানায় এটা জামাতের একটা চাল হতে পারে। কী প্রশ্ন করা হয়েছিল এবার তা নিয়ে আলোচনা। ফয়সালকে প্রশ্ন করা হয় হাদি হত্যায় কার হাত রয়েছে বলে সে মনে করছে। জবাবে সে বলে এটা জামাতের একটা চাল হতে পারে। সঙ্গে সঙ্গে ধেয়ে আসে জামাতের কে? জবাবে সে বলে অ্যাকচুয়ালি আমি এটা জানি না। এখানেই শেষ নয়। ভারতের গণমাধ্যমের প্রতিনিধিদের সে এক নিঃশ্বাসে বলে যায় আপনারা এই যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি হাদি করছে। হাদি অ্যাকচুয়ালি জামাতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি। ফয়সালকে প্রশ্ন করা হয় ঘটনার সময় সে বাংলাদেশে ছিল কিনা। জবাবে ফয়সাল বলে সে সেই সময় বাংলাদেশে ছিল। প্রিজন ভ্যানে ওঠার সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চান জামাতের কে। উত্তর দেওয়ার আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত প্রিজন ভ্যানে তুলে নেয়। ফয়সালের এই বিবৃতি যে জামাতকে অস্বস্তিতে ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাদির ২ হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইনকিলাব মঞ্চ থেকে বিএনপি সরকারের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত তারেক সরকারের তরফ থেকে কিন্তু এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ২০২৫-এ হাদির মৃত্যু নিয়ে তারেক রহমানকে শোক প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেছিলেন হাদির অকাল শহীদি মৃত্যু আবারও স্মরণ করিয়ে দেয় রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন। হাদিকে একজন সাহসী নেতা উল্লেখ করে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন হাদি ছিল একটি নির্ভীক কণ্ঠস্বর, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তখন তারেক কিন্তু বিদেশে, এখন তিনি দেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পুরো দৃশ্যপট বদলে গিয়েছে। তাই তার সরকারের ওপর ইনকিলাব মঞ্চ থেকে চাপ তৈরি করা হচ্ছে। ঢাকা দিল্লিকে পাল্টা চাপ দেয় কিনা সেটা যেমন দেখা এটাও যে সেই চাপের কাছে সাউথ ব্লক নতি স্বীকার করে কিনা। বদলে গিয়েছে বাংলাদেশ, বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। যদিও গণতন্ত্রের ঘরোয়াপসি নিয়ে নানা প্রান্ত থেকে নানা মুনিরা তাদের মতো করে বিশ্লেষণ করছেন। অধিকাংশের মতে পদ্মাপালে গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে কাজ করেছে ডিপ স্টেট, কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। এই অবস্থায় পদ্মাপারে পালাবধন না হলে এই অঞ্চলে চীনের আধিপত্যবাদ প্রতিষ্ঠা পাবে। আমেরিকা সেটা কিছুতেই হতে দিতে চায় না, যেটা কিছুটা হলেও হয়েছিল পূর্বতন তদারকি সরকারের আমলে।
এই ঘনিষ্ঠতা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ওয়াশিংটনকে। বাংলাদেশে কে ক্ষমতায় আসতে চলছে সেটা ভোটের মুখে মুখে স্পষ্ট হয়ে যায়। দিল্লিও সেভাবে ঘুঁটি সাজাতে শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকেদের অনেকে বলছেন, দুই দেশের সম্পর্ক আক্ষরিক অর্থে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সম্পর্ক ছিল ক্ষমতার ভারসাম্য, কৌশলগত হিসেব এবং অর্থনৈতিক নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাবের এক জটিল সমীকরণ। আপাতদৃষ্টিতে দুই দেশের সম্পর্ক হার্দিক হলেও এই সম্পর্ক ছিল অসম শক্তির এক দরকষাকষি। আর আজকে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই প্রশ্নটা আবার চর্চায়। দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কি বন্ধুত্বপূর্ণ, নাকি এটা আসলে একটা দরদস্তুর করার সম্পর্ক? প্রশ্ন উঠছে, ঢাকাকে কি দিল্লি একান্তই আপন করে দেখছে, নাকি দিল্লি ঢাকাকে তাদের স্বার্থের কাজে ব্যবহার করছে? ইউনূস সরকারের আমলে দিল্লি ঢাকার সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয়। হাসিনার পতনের পর ইউনূসের সরকার ছিল দিল্লির কাছে একটা অস্থায়ী ব্যবস্থা। পাশাপাশি যে কায়দায় মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেন সেই কৌশল বা কায়দা দিল্লির নাপছন্দ। দিল্লির বার্তা ছিল স্পষ্ট, নির্বাচিত সরকার ছাড়া ঢাকার সঙ্গে কোনোভাবেই গভীর সম্পর্ক তৈরি করা হবে না। দ্বিপাক্ষিক সম্পর্ক কবে এতটা তলানিতে চলে গিয়েছিল সেটা রাজনৈতিক বিশ্লেষকেরাও বলতে পারছেন না। অনেকে বলছেন, বেগম জিয়ার আমলেও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এত তিক্ত ছিল না। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, দিল্লি ঠিক কী চেয়েছিল? বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুই দেশের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন 5ই আগস্ট 2024 পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপড়েন থেকে পরিষ্কার বার্তা পেয়েছেন নীতি নির্ধারকরা। রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সুপ্রিমো নিজে এবং তার দলের অনেকে ভারতে আশ্রয় নিয়েছিলেন। বলা যেতে পারে ভারত তাদের আশ্রয় দিয়েছিল। কূটনীতিতে যাকে বলা হয় একটি পক্ষকে নেওয়া। দিল্লি নিরপেক্ষ ভূমিকা নেওয়ার পরিবর্তে সুনির্দিষ্টভাবে একটি শক্তিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই সম্পর্ক কেবলমাত্র রাজনীতির আঙিনায় সীমাবদ্ধ ছিল না। রাজনীতির অঙ্গন অতিক্রম করে সেটা একসময় 22 গজেও প্রবেশ করে। এই প্রসঙ্গে মুস্তাফিজুরের বিষয়টি উত্থাপন করা যেতে পারে। 2026 সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনলেও বিসিসিআইয়ের নির্দেশে কূটনীতি কারণে তাকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। এটা একসময় রাজনৈতিক টানাপড়েনের প্রতীক হয়ে দাঁড়ায়। ঘটনার জন্য রাজনৈতিক মহল থেকে কূটনীতি মহল বাংলাদেশের ভূমিকার কড়া নিন্দা করে। এর পিছনে অবশ্য পাকিস্তানের হাত রয়েছে। ইসলামাবাদ ঢাকাকে দিল্লির বিরুদ্ধে উস্কে দিয়েছে। আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনো হুমকিকে পাত্তা দিতে চাইছে না। এই অবস্থায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। কম বেশি সব দেশেই এর প্রভাব পড়েছে। সবাই সংকট থেকে বাঁচার জন্য পথ খুঁজতে শুরু করেছে। হাত গুটিয়ে নেই ভারত। তারা রাশিয়ার থেকে তেল কিনতে চাইছে, তবে আমেরিকার অনুমতি সাপেক্ষে। প্রশ্ন উঠতে পারে, মস্কোর তেল কেনার জন্য দিল্লির কেন ওয়াশিংটনের অনুমতি নিতে হচ্ছে? দিল্লির সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকে বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতির ভারসাম্য নষ্ট হয়েছে। এই অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে কূটনৈতিক তরজায় জড়িয়ে না যাওয়াই সাউথ ব্লকের লক্ষ্য। বিশ্বজুড়ে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার দ্রুত অবসান হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। এই অবস্থায় ফর্মুলা একটাই, আপনি বাঁচলে বাপের নাম। সাউথ ব্লক এখন সেই রাস্তা নিয়েছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে 30 দিনের অস্থায়ী ছাড় দিয়েছে আমেরিকা। ট্রাম্প সরকারের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই নিয়ে একটি পোস্ট করেন। সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে তিনি লেখেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। রাশিয়া থেকে ভারতের অশোধিত তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি নতুন নয়। ট্রাম্প ভারতের ওপর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে 25% বাণিজ্য শুল্ক আরোপ করেন। সব মিলিয়ে শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ায় 50%। সাউথ ব্লক থেকে সেই সময় সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। সাউথ ব্লকের এই কড়া অবস্থানে সুর নরম করে ওয়াশিংটন। তারপর শুরু হয় দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়। এই অবস্থায় সাউথ ব্লক নতুন করে আর ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না, ঠান্ডা মাথায় কাজ হাসিল করতে চাইছে।